আমরা ওনার কাছে আবারও দেখা করি। উনি বারবার ওনার কার্যালয়ে ডেকে নিতেন, ডেকে নিয়ে গিয়ে ওনার একটা রুম আছে, অনেকটা রুমটাকে আমরা তুলনা করতে পারি আয়নাঘরের সাথেই, যেখানে খুব অন্ধকার একটা রুমে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে আমাদের যে 7-8 জনকে নিয়ে যেতেন, সব মোবাইল টোবাইল সিজ করে রেখে দিতেন, আমাদের ফোন নাম্বার, পরিচয় সবকিছু একটা খাতায় লিখতেন এবং আমাদেরকে একটা জায়গায় বসে উনি কথা বলতেন। ওনার আশেপাশে কিছু লোক থাকতো 4-5 জন, যাদের উপর দিয়ে আমরা কথা বলতে পারবো না। আর আমরা কথা বলতে নিলে আমাদেরকে একটা কথা, ওনার কিছু লাইন, মুখস্থ লাইন সবসময় বলতেন। আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রেস কনফারেন্সে আসার জন্য। আমি আনিকা আফরিন মুন, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। গত 5ই আগস্টের স্বাধীনতার পর আমরা আমাদের মেডিকেলের সার্বিক সমস্যা নিয়ে আমরা আমাদের কলেজে বর্তমান দখলদার আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিরেক্টর হিসেবে আছেন, তার কাছে বারবার আলোচনা করার চেষ্টা করি। কিন্তু আমরা যতবারই চেষ্টা করি ততবারই ব্যর্থ হই। উপরন্তু 25 আগস্ট আমরা তার দ্বারা হামলার শিকার হই। সে আমাদেরকে তার নিজস্ব কার্যালয় অর্থাৎ বনানী প্রাসাদ প্রেস সেন্টারে ডেকে নিয়ে যান যে তিনি আমাদের সাথে আলোচনা করবেন বললেও প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর উনি ডিরেক্ট জানিয়ে দেন উনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না, উনি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চান না। এবং এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা বুঝে ওঠার আগেই ওনার তথাকথিত ওনার গানম্যান এবং ওনার পুরুষ স্টাফ আর ভাড়া করা কিছু গুন্ডা দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেন, বিশেষত মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা বনানীতে মামলাও করি। আমাদের আবু ইউসুফ আবদুল্লাহর আমাদের সাথে প্রতারণা অথবা এই হামলা বলেন সবকিছু শুরু 2019 সাল থেকে। আমরা 2019-20 সেশনের শিক্ষার্থী। 19 সালে আমাদেরকে কিছু বিএমডিসির ভুয়া প্রসপেক্টাস এবং প্রথম আলোতে কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে এই মেডিকেলের বিএমডিসি দ্বারা অনুমোদন রয়েছে এবং এটা সরকারি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত। এই কথা বলে একটা বিজ্ঞাপন দেওয়া হয় যেটার মাধ্যমে আমাদের বাবা মারাও আশ্বস্ত হন যে না, এই মেডিকেলে সবকিছুই ঠিক আছে এবং আমরা মেডিকেলে ভর্তি হই। করোনার পরে যখন আমাদের মেডিকেলে কোনো ব্যাচ স্টুডেন্ট ভর্তি হয় না, তখন আমরা জানতে পারি যে আমাদের মেডিকেলের ভর্তি স্থগিত এবং অনুমোদনও স্থগিত। আমরা অনেক দৌড়াদৌড়ি করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তৎকালীন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে পারি যে এই মেডিকেলের 2011 সালের পর থেকে এই মেডিকেলের এই ডাউনফলের শুরু। করোনার পরের যে ব্যাচ, ওই ব্যাচ ভর্তি নেওয়া হয় কিন্তু অবৈধভাবে ভর্তি নেওয়া হয়। অনেকটা আমাদের চিৎকার চেঁচামেচি বলেন বা আন্দোলনের পরেই বলেন, ওই ব্যাচে 15 জন স্টুডেন্ট ভর্তি, 20 জন স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আর ভর্তি করতে পারেননি উনি অবৈধভাবে, ওইখানেই বন্ধ হয়ে যায় আমাদেরকে। আমরা এরপর এই পরিপ্রেক্ষিতেই আমরা বারবার ওনার সাথে দেখা করি যে আপনি যে অবৈধভাবে ওদেরকে ভর্তি নিয়েছেন। ইভেন আমাদের এই মেডিকেল 5 বছরের কোর্স চলাকালীন আমাদের নানা রকম উপকরণের দরকার পড়ে, এমন কিছু জিনিস থাকে, ফ্যাসিলিটিস থাকে যেটা আমাদের দরকার পড়ে, ল্যাব ফ্যাসিলিটিস থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু। ইভেন এখানে আমাদের শিক্ষক যারা আছেন তাদের বেতন থেকে শুরু করে অনেক কিছু জড়িত। এই সকল ব্যাপারও আমরা কোনো সমাধান পাচ্ছিলাম না। আমরা ওনার কাছে আবারও দেখা করি। উনি বারবার ওনার কার্যালয়ে ডেকে নিতেন, ডেকে নিয়ে গিয়ে ওনার একটা রুম আছে, অনেকটা রুমটাকে আমরা তুলনা করতে পারি আয়নাঘরের সাথেই, যেখানে খুব অন্ধকার একটা রুমে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে আমাদের যে 7-8 জনকে নিয়ে যেতেন, সব মোবাইল টোবাইল সিজ করে রেখে দিতেন, আমাদের ফোন নাম্বার, পরিচয় সবকিছু একটা খাতায় লিখতেন এবং আমাদেরকে একটা জায়গায় বসে উনি কথা বলতেন। ওনার আশেপাশে কিছু লোক থাকতো 4-5 জন, যাদের উপর দিয়ে আমরা কথা বলতে পারবো না। আর আমরা কথা বলতে নিলে আমাদেরকে একটা কথা, ওনার কিছু লাইন, মুখস্থ লাইন সবসময় বলতেন, অনেক বড়, আমি কোন লেভেল পর্যন্ত যেতে পারি তোমাদের কোনো ধারণা নেই, এই মেডিকেলে অবৈধ ভর্তি যেহেতু করাইতে পারছি শেষও আমি করতে পারবো। তো তখন আমরা বললাম স্যার কিভাবে পারবেন, অবৈধটাকে বৈধ কিভাবে করবেন? তখন উনি বললেন যে তৎকালীন সরকারের দোহাই দিয়ে বললেন যে আমার অনেক বড় বড় লোক আছে, প্রশাসনেও অনেক বড় বড় লোক আছে, স্বাস্থ্যমন্ত্রীর সাথেও আমার খুব ভালো সম্পর্ক, তোমরা হয়তো এগুলো জানো না, আমি এর মাধ্যমে কাজ করিয়ে নিব। এই বলে 2 মাস 3 মাস 4 মাস সময় নিতে থাকে। তো 5 আগস্টের পরে আমরা যখন ওনার কাছে যাই এবং হামলার শিকার হই, এর পরিপ্রেক্ষিতে আমরা যে মামলা করি, মামলার পরে শুরু হয় ওনার আমাদেরকে নানা রকম ভাবে হুমকি দেওয়া। আমাদের স্টুডেন্ট কারো বাসায় চলে যায়, যেমন আমার বাসায় চলে গিয়েছিলেন,
গিয়ে বলে এসেছে আমি যদি মামলা প্রত্যাহার না করি এবং ওনার এগেনস্টে যে আমরা দাঁড়িয়েছি এটা যদি আমরা এটা থেকে যদি আমরা বিরত না থাকি তাহলে উনি রাস্তা থেকে বলে তোমাদের ব্যাচে মেয়ে বেশি, রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নেব, আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি আমাদের সামনে ফাইনাল প্রফে কিভাবে পাশ করো সেটা দেখে নেব। উনি এই একবার বা দুই তিনবার উনি থ্রেট দিয়ে উনি থেমে থাকেননি। উনি ওনার কিছু লোক আছে যারা মানে ওনার কাজ করলে মানুষও খুন করতে পারে, উনি আর কি নির্দেশ দিলে ওইরকম কিছু লোককে আমাদের মেডিকেলে পাঠায়। আপনারা হয়তো সকলেই জানবেন ভর্তির সময় আমাদের যে মেইন ডকুমেন্টস আছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট সবকিছু আমাদের মেডিকেলে জমা দেয়া। এই এইচএসসি এসএসসি সার্টিফিকেট গুলোকে কোনো একটা কারণে উনি হচ্ছে আমাদের সকলের অগোচরে দুই তিনজন লোক এসে এই সার্টিফিকেট গুলোকে ওয়ান কাইন্ড অফ চুরি করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালান। এরপর আমাদের দুই তিনজন শিক্ষার্থী এটা দেখে প্রতিবাদ করে, আমরা সবাই গিয়ে ওনাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট গুলো নিয়ে ওনাদেরকে বের করে দিই। এরপরেও উনি প্রশাসনের কিছু লোককে, এমনকি প্রশাসনের বড় বড় কর্মকর্তার ওয়াইফকে আমাদের মেডিকেলে পাঠান, যেহেতু স্টুডেন্ট মেয়ে সংখ্যা বেশি, ওইখানে গিয়ে তুমি কথা বলো, এরকম আমাদের সাথে কথা বলেন আমরা যেন বেশি বার না বাড়ি, উনি বাকিটা দেখে নিবেন, এভাবেই চলছে। তো আমরা চেষ্টা করি যে আমরা আমাদের মামলার পরিপ্রেক্ষিতে অথবা এই সকল থ্রেটের পরিপ্রেক্ষিতে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আসল সমস্যাটা কোথায়, কেন এত কিছু হচ্ছে, এত কিছুর আমরা কেন ভুক্তভোগী হব, আমাদের ভুক্তভোগী হওয়ার কোনো কিছু এখানে নেই। আমরা তখন জানতে পারি আসলে 2011 সাল থেকে উনি এই মেডিকেলটাকে দখল করে রেখেছেন। উনি আসলে এই মেডিকেল প্রকৃত মালিকই নন। এই মেডিকেলের যারা প্রকৃত মালিক